রামপুরহাটে এসএফআই এর সভা হচ্ছে। মঞ্চে তখন নেত্রী দীপশিতা ধর বক্তব্য পেশ করছেন। দেখুন। লোকের জন্য আমার ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করবে, আমার ছেলেমেয়েরা মোটা টাকা কামাবে, আর আপনার বাড়ির ছেলেমেয়েরা আমার ফুড সোলজার তৈরি হবে। তারা আমার হয়ে লোকের সঙ্গে দাঙ্গা করবে, তারা আমার হয়ে লোকের জন্য খুন করবে, তারা আমার হয়ে লোকের জন্য গুন্ডামি করবে। হিন্দুদের নিয়ে কমেন্ট করে আছেন তখন থেকে, একটা মুসলিমদের নিয়ে কমেন্ট করুন, একটা দেখি একটা তো কমেন্ট করতে পারছেন না তখন থেকে, শুধু রাম মন্দির নিয়ে কমেন্ট করে আছেন তখন থেকে। ঠিক কি হলো এই সভায়? ওই কে ওই ভদ্রলোক? কেন এই বা তাকে সবাই ধাক্কা মারতে মারতে নিয়ে চলে গেল? কে ওই যুবক? কি বা বক্তব্যের প্রতিবাদ? কোন বক্তব্যের প্রতিবাদ উনি করলেন? কেমন সে প্রতিবাদ? আমার সঙ্গে রয়েছেন অক্ষয়, প্রতিনিধি অক্ষয়। এসএফআই এর সভায় আজ ঠিক কি হয়েছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বীরভূম জেলার 21তম এসএফআই যে জেলা সম্মেলন, সেই উপলক্ষে প্রকাশ্য যে জনসভা ডাক দেওয়া হয়েছিল রামপুরহাট শহরে, সেখানে বক্তব্য রাখছিলেন এসএফআই এর সর্বভারতীয় সভানেত্রী দীপশিতা ধর। সে সময় তিনি বক্তব্য রাখছিলেন রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে বক্তব্য, পাশাপাশি রাম মন্দির তৈরি নিয়ে বিষয় নিয়ে যখন বক্তব্য পেশ করছিলেন, সে সময় এক অমিত মণ্ডল নামে এক যুবক মঞ্চের নিচে দাঁড়িয়ে পড়েন এবং তিনি দাবি করতে থাকেন যে শুধুমাত্র রাম মন্দির প্রসঙ্গে কেন বক্তব্য রাখছেন, অন্য বিষয় নিয়ে কেন বলছেন না। এই বিষয়টি সামনে আসতেই সেই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারপর এসএফআই কর্মীরা তাকে ধাক্কা দিয়ে চড়থাপ্পড় দিয়ে সরিয়ে দেয়। তারপর ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ আসে, তারপর তাকে আটক করে। যদিও সেই অমিত মণ্ডলের পরিচয় কিন্তু এখনো পর্যন্ত সেভাবে জানা যায়নি, তবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে উঠে আসেনি। ধন্যবাদ। ইংরেজিতে কথা আছে মায়োপিয়া, তার মানে আপনি সমস্তটা কিছু দেখতে পারেন না, অল্প একটু দেখতে পারেন। আমি অনেকগুলো কথা বলেছি, আমি কৃষকের কথা বলেছি, আমি শ্রমিকের কথা বলেছি, আমি মহিলা কুস্তিগিরের কথা বলেছি। এই সমস্ত কিছু ছাড়া উনি খালি রাম মন্দিরটাই শুনতে পেরেছে। আমরা জানি, আমরা এমন কোনো কথা বলিনি যে কথাটা ইললজিক্যাল, যে কথাটা কোনোভাবে মিথ্যা। যে মানুষের গায়ে লাগছে তারা আসলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু শুনতে পাচ্ছেন না। আর যার বিরুদ্ধে অভিযোগ, যিনি নাকি প্রতিবাদ করছিলেন, যাকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছিল, তিনি কি বলছেন? তখন থেকে সেই বলে যাচ্ছে এক কথা, আমরা সেই হিন্দুত্ব নিয়ে অত বলছেন, মানে একটু অন্য কিছু করুন, কথা বলুন, আমরা শুনছি তো। আমার স্কুটিতে রাখা ছিল, স্কুটিটার উপর সবাই দিয়েছি চেড়ে বসে স্কুটিটাকে ভেঙে দিয়েছে, দিয়ে রাগ লেগে গেল, আমার মাথাটা একটু খারাপ হয়ে গেল, আমি ওই জন্য করলাম। শুধু একই কথা তখন থেকে বলে যাচ্ছে। আচ্ছা, শুধু একই কথা বলে যাচ্ছে বলে না, ওনার বক্তব্য অনুযায়ী তার স্কুটির উপর সবাই হেলান দিয়ে বসেছিল, এটাও তার রেগে যাওয়ার কারণ। তো যাই হোক, আরেকটা গুরুত্বপূর্ণ খবর আছে দিনের। 150রও বেশি শিক্ষককে না আপনাদের অন্য একটা খবর দিই, মালদার পুলিশের খবর দিই, কারণ মালদার পুলিশে মক ইন্টারভিউ হচ্ছে। এই কেন মক ইন্টারভিউ? না, কলকাতা পুলিশে যে ইন্টারভিউ হবে তার আগে মক ইন্টারভিউ হচ্ছে। সেই মক ইন্টারভিউ কেমন আপনাদের আগে দেখায় একটু। অভিনব পদক্ষেপ মালদা পুলিশের। আমার সঙ্গে সেবক রয়েছেন, প্রতিনিধি ভালো বলতে পারবেন। সেবক, মালদা পুলিশের এই উদ্যোগ কেন? একদমই, দেখা যায় যে বিভিন্ন চাকরি পরীক্ষায় পরীক্ষার্থীরা প্রথম দিকের একাধিক ধাপ সাফল্যের সঙ্গে পার হয়ে আসেন ঠিকই, কিন্তু অনেকেই ইন্টারভিউতে এসে বাদ পড়ে যান। আর এই কারণ কি? এটা দেখা যাচ্ছে যে প্রাথমিক অভিজ্ঞতার অভাব, জড়তা, ভয়ভীতি, এই সব বিষয় ইন্টারভিউ দেওয়ার সময় পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের মধ্যে কাজ করে। কলকাতা পুলিশের কনস্টেবল পুরুষ এবং মহিলা পদে নিয়োগ করা হবে এবং 2266 শূন্য পদ রয়েছে। 4500-এরও বেশি পরীক্ষার্থী তারা ডাক পেয়েছেন। 18ই জানুয়ারি থেকে কলকাতায় এই ইন্টারভিউ হবে। তার আগে মালদার আশপাশের জেলার যেসব চাকরি প্রার্থী ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন
তাদের মক ইন্টারভিউয়ের সুযোগ করে দিল মালদা পুলিশ। অবশ্যই অভিনব উদ্যোগ। কিভাবে ইন্টারভিউতে হাজির হতে হবে, কি ধরনের প্রশ্ন আসতে পারে। 4 সদস্যের বোর্ড করা হয়, যার হেডে ছিলেন ডিএসপি। তারা বিভিন্নভাবে প্রশ্ন করেন, বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তর করা হয় এই যারা ইন্টারভিউ দিতে এসেছিলেন তাদের কাছে। আর মালদা ছাড়াও মুর্শিদাবাদ আর 2 দিনাজপুর জেলা সব মিলিয়ে শতাধিক চাকরি প্রার্থী যারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন, কয়েকদিনের মধ্যে ইন্টারভিউ দিবেন, তারা আজকে পুলিশ কর্তাদের সামনে বসে ইন্টারভিউ দিলেন। অন্তত প্রাথমিক একটা অভিজ্ঞতা হলো। আর এই ইন্টারভিউতে যেহেতু মক ইন্টারভিউ, কেউ ফেল বা পাস নয়, সামগ্রিকভাবে ইন্টারভিউ শেষের পরে কি ধরনের ভুল ত্রুটি বিচ্যুতি হচ্ছে, কিভাবে ওভারকাম করতে হবে, এ নিয়েও টিপস দিলেন জেলা পুলিশ সুপার সহ পদস্থ পুলিশ কর্তারা। আর যারা পরীক্ষার্থী বা চাকরি প্রার্থী এসেছিলেন তারা বলছেন প্রথমবার অভিজ্ঞতা, কারণ ইন্টারভিউতে ডাক পেয়ে তারা ভাবছিলেন কোথায় প্রশিক্ষণ নেবেন, কি ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রস্তুতি নেবেন। ঘুরপাক খাচ্ছিল মাথার মধ্যে নানা প্রশ্ন, সব প্রশ্নের উত্তর তো পেলেন। আর হাতে কলমে তারা সবচেয়ে বড় কথা, একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যায় এই ধরনের মক ইন্টারভিউ, যেখানে স্বয়ং মালদার পুলিশ আধিকারিকরা রয়েছেন। মালদা ডিএসপি আইন শৃঙ্খলা আজহারউদ্দিন খান কি বলছেন এই উদ্যোগ প্রসঙ্গে? কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলে যারা পার্সেন্টেজে চান্স পেয়েছে এবং যাদের ইন্টারভিউর সামনে আছে তাদের আমরা একটা মক ইন্টারভিউর প্র্যাকটিস এখানে ব্যবস্থা করেছি এবং তারা এখানে অ্যাপিয়ার করছে, তাদের আমরা নিচ্ছি ইন্টারভিউ। উদ্দেশ্য কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি, ছেলেদের প্রথমে জড়তা থাকে, একটা ভয় থাকে, ইন্টারভিউ যাচ্ছি প্রথমবার এরকম ভয় থাকে, ওই ভয় কাটানোর জন্য এবং ওদের মেন্টালি এবং এই প্রিপেয়ার করার জন্য ইন্টারভিউগুলো প্র্যাকটিস করানো হয়। আর যে খবর আপনাদের কিছুক্ষণ আগেই বলছিলাম, মধ্যশিক্ষা পর্ষদের কোপে 150-রও বেশি শিক্ষক, এই 150-রও বেশি শিক্ষকের উপর অসন্তুষ্ট পর্ষদ। কেন? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, গতবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে ভুল করেছিলেন এই শিক্ষক শিক্ষিকারা এবং তার জেরেই এই শিক্ষক শিক্ষিকাদের ওপর অসন্তুষ্ট মধ্যশিক্ষা পর্ষদ। এবারের উত্তরপত্র মূল্যায়নে এই 150 জনেরও বেশি শিক্ষক শিক্ষিকা তারা থাকতে পারবেন না, অর্থাৎ তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো উত্তরপত্র মূল্যায়নের প্রক্রিয়া থেকে। তার কারণ, গতবারের মাধ্যমিক পরীক্ষায় যে সমীক্ষা করে দেখা গেছে তাতে দেখা যাচ্ছে যে আরটিআই করে একাধিক পরীক্ষার্থীর নম্বর বাড়ছে। সেই কারণেই মূলত সেই সব শিক্ষক শিক্ষিকা এবং প্রধান পরীক্ষকদের চিহ্নিত করেছে পর্ষদ, যাদের ভুলের জন্য পরীক্ষার্থীদেরও সমস্যার মুখে পড়তে হচ্ছে। এবার সেই সব শিক্ষক বা শিক্ষিকা বা প্রধান পরীক্ষকদের এবারের উত্তরপত্র মূল্যায়নের আওতা থেকে বাদ দেওয়া হলো। পরবর্তী ক্ষেত্রে এদের বিরুদ্ধে কি পদক্ষেপ হবে তার জন্য পর্ষদ সম্প্রতি বৈঠক করবে বলে পর্ষদ সূত্রে খবর। তবে আপাতত তাদেরকে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের আওতা থেকে বাদ দেওয়ার পাশাপাশি পর্ষদ এবার করবে ওরিয়েন্টেশন, অর্থাৎ সোমরাজ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি এ প্রসঙ্গে কি বলেছেন একবার শুনবো, তারপর আবার তোমার সঙ্গে কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রতিটি সাবজেক্টেই প্রায় 25% করে নতুন এইচই আসছেন। এদেরকে মূলত একটা দিশা দেওয়া যাতে খুব যত্ন সহকারে বাচ্চাদের খাতা দেখা হয়। প্রথমে আমরা একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করছি, যেগুলো প্রতিটা রিজনে আমাদের কর্তৃপক্ষ গিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মানে দিশা নির্ধারক একটা বিষয় কাজ করবে। আর পরীক্ষার পরে যেটা হবে সেটা হচ্ছে বাস্তবে সাবজেক্ট এক্সপার্টরা সেই মিটিংটা মূলত করবে এবং সেখানে প্রশ্নপত্র, তার মডেল আনসার কি হয়েছে না হয়েছে, কিভাবে খাতা দেখা হবে, সেই আলোচনাটা হবে। এটাই মূলত আমাদের উদ্দেশ্য। সোমরাজ, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যা হলো মাধ্যমিক চলাকালীন নজরদারি কিভাবে হবে। নজরদারিতে একটা বড় সড়ো সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। কি সেই সিদ্ধান্ত? দেখো, মূলত পরীক্ষা কেন্দ্রগুলির সংলগ্ন পার্শ্ববর্তী যে পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে তাদের সঙ্গে যুক্ত থাকা শিক্ষক শিক্ষিকাদের বাধ্যতামূলক তাদের পরীক্ষার নজরদারির দায়িত্ব করতে হবে। এতদিন খাতায় কলমে তা ছিল না যে বাধ্যতামূলকভাবে করতে হবে তাদের দায়িত্ব পালন, কিন্তু এবার পর্ষদ বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের সেই চিঠি পাঠিয়ে নির্দেশ দিল যে বাধ্যতামূলকভাবে পার্শ্ববর্তী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যাদের এই নজরদারির দায়িত্ব বা মাধ্যমিক পরীক্ষা চলাকালীন গার্ড দেওয়ার দায়িত্ব দেওয়ার কথা বলা হবে, তাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। কেউ না করতে পারবেন না সেই দায়িত্ব পালনে। স্কুলগুলিকেও বাধ্য থাকতে হবে তাদের যুক্ত শিক্ষক শিক্ষিকাদের স্কুলগুলিতে পাঠানোর জন্য। তার কারণ হচ্ছে সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে যেহেতু একের পর এক কর্মরত শিক্ষকের চাকরি গেছে, তাই পরীক্ষা চলাকালীন যাতে শিক্ষক ঘাটতির সমস্যা না হয় নজরদারির ক্ষেত্রে, তাই পর্ষদ এই সিদ্ধান্ত নিল বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ।
আজ কলকাতায় জাঁকিয়ে শীত, অর্থাৎ পৌষ যাওয়ার আগে একেবারে লাস্ট স্পেলে দুর্দান্ত বোলিং করছে 12.7 কলকাতায়। আর রাজ্যের বিভিন্ন জায়গার ছবি একবার দেখাই, কারণ গ্যাংটকের থেকেও কম তাপমাত্রা, অর্থাৎ গ্যাংটকের থেকেও শীতল পুরুলিয়া। পশ্চিমের জেলাগুলো কাঁপছে, হু হু করে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, যা আগামীকালও চলবে। ঘন কুয়াশায় ঢাকা থাকবে এবং আগামীকাল তাপমাত্রা আরো কমতে পারে। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি খবর? উত্তরে হাওয়া বইছে, সেই উত্তরে হাওয়া আরো বইবে, অর্থাৎ আরো 24 ঘন্টায় উত্তরে হাওয়া আসবে এবং আগামী কাল পর্যন্ত এই শৈত্য প্রবাহ বা শীতের যে স্পেল, সেই স্পেলটা আরো জমাটি হবে। অর্থাৎ এই স্পেল মঙ্গলবার পর্যন্ত চলতে পারে, কিন্তু আগামীকাল আরো একটু তাপমাত্রা নামতে পারে কোথাও কোথাও, তেমন ইঙ্গিত রয়েছে। কারণ বেশ হাওয়া দিচ্ছে, শীতল হাওয়া দিচ্ছে উত্তর দিক থেকে এবং এর ফলে রাজ্যের তাপমাত্রা আরো কমবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা যেমন থাকছে, দার্জিলিং সহ জলপাইগুড়ি, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদাতে বিশেষ করে ঘন কুয়াশার সতর্কতা থাকবে এবং পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কিছুটা অংশ, সেখানে শৈত্যপ্রবাহের পরিস্থিতি আজ রয়েছে এবং আগামীকাল পর্যন্ত এই শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে। এবং তাপমাত্রা কলকাতাতে যেমন শীতলতম দিন আজ, তেমনি রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা অনেকটাই নেমেছে এবং এই স্পেল চলবে মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবারের পর আবার আবহাওয়ার পরিবর্তন এবং বৃষ্টি হতে পারে বুধ এবং বৃহস্পতিবারে। বুধ বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টি হতে পারে বলে নাকি। বৃষ্টি হলে তাপমাত্রা আবার অনেকটা কমে যায়। তাহলে কি সপ্তাহ জুড়েই এরকম শীতের লম্বা স্পেল চলবে? দেখা যাক, সময় বলবে। তবে আগামীকাল তাপমাত্রা আরো কমতে পারে। সতর্ক থাকুন সবাই, সাবধানে, ঠান্ডা লাগাবেন না। আর এই সময়টা সবচেয়ে বেশি ভিড় হয় কোথায় বলুন দেখি? হ্যাঁ, ওই যে দেখুন, গঙ্গাসাগর। পুণ্যস্নানের জন্য সবাই যান এই গঙ্গাসাগর মেলায়। বলে সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। সেই গঙ্গাসাগর মেলায় প্রচুর মানুষের ভিড়। কিছুক্ষণ আগে দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও সেখানে গিয়েছিলেন। সুজিত বসু সেখানে ছিলেন এবং কিছুক্ষণ আগে তিনি বলছিলেন সেখানকার ব্যবস্থাপনা কীরকম রয়েছে, এই সব কিছু তিনিও দেখছিলেন। আমার প্রতিনিধি অর্পণ আজ সকাল থেকে এই গঙ্গাসাগর মেলায় বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছেন। নিরাপত্তার ব্যবস্থা ঠিক কীরকম খতিয়ে দেখেছেন, বা বলা যেতে পারে নিরাপত্তার কোথায় কোথায় কি কি রয়েছে আমাদের জানাচ্ছিলেন এবং কি কি ব্যবস্থা রয়েছে, গুরুত্বপূর্ণ কোন কোন জায়গাগুলোয় কিভাবে নজর দেওয়া হয়েছে বলছিলেন অর্পণ। বিকেল 5টা বেজে গিয়েছে, 5:30 বাজছে। যত আলো কমে আসছে তত ঠান্ডা আরও কামড় বসাচ্ছে। পুণ্যস্নান চলছেই, যারা এসেছেন কি বলছেন? একদমই, দেখো, ঠান্ডা এই মকর সংক্রান্তি পূর্ণ স্নানের সময় ঠান্ডাটা কোনো ব্যাপারই নয়। কারণ ইতিমধ্যেই মন্ত্রী অরূপ রায় তিনি এসেছিলেন এবং তিনি যেটা জানাচ্ছেন, 45 লক্ষ মানুষ ইতিমধ্যেই এই সাগর তীর্থে এসেছেন। অর্থাৎ যে পূর্ণ লগ্নে তাদের যে স্নান, সেই স্নান সারার জন্য এসছেন। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য যে যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেগুলো কিন্তু করা হয়েছে এবং এই সমস্ত ব্যবস্থাই কিন্তু এবছরে গঙ্গাসাগর মেলাকে মাথায় রেখে, যেমন অ্যান্টি ফগ লাইট, গতবারের আমরা যে দুর্ঘটনা দেখেছি সেখানে কারো হতাহত না হলেও কিন্তু প্রায় 12 ঘন্টার কাছে দুটি ভ্যাসেল সেখানে আটকে ছিল, তাই অ্যান্টি ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসন, সিসিটিভি ক্যামেরা এবং তার সঙ্গে অবশ্যই যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, এনডিআরএফ, কোস্টগার্ড, সব মিলিয়ে বলা যায় ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এই গঙ্গাসাগরকে মিলে। এবং গঙ্গাসাগরের যে বিষয়গুলি প্রথম যে যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন তাদের মাথা ব্যথা, সেই এত একসঙ্গে ভিড় কিভাবে সামাল দেওয়া হবে তার জন্য প্রায় 250টি ড্রপ গেট করা হয়েছে এবং সেই 250 ড্রপ গেটে এই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে ব্যবহার করা হবে। সেখানে যে পুলিশ পার্সন রয়েছে সেখানে তারা নজর রেখেছেন। পাশাপাশি বাবুঘাট থেকে সাগর মেলা এবং সাগরের যেখানে পুণ্য স্নান চলছে একইভাবে সিসি ক্যামেরার উপরে নজর রেখেছেন মেগা কন্ট্রোল রুম থেকে। মেগা কন্ট্রোল রুমে প্রত্যেকটি আলাদা আলাদা স্থানের জন্য আলাদা আলাদা পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখান থেকে তারা নজরদারি চালাচ্ছেন। এবং এই মেলা চলাকালীন রাজ্যের অতি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীরা তারা এখানে 24 ঘন্টা থাকবেন। এবং ঠিক যেমন তুমি বলছিলে অর্পণ কিছুক্ষণ আগে, মন্ত্রী সুজিত বসু তিনিও জানাচ্ছিলেন 11টা ফায়ার স্টেশন রাখা রয়েছে এখানে।
যাতে কোনো জায়গায় কোনো রকমভাবে কিছু হলে এই যে ফায়ার ব্রিগেড যাতে দ্রুত, দমকল কর্মীরা যাতে দ্রুত সেখানে পৌঁছতে পারেন।